This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সাধারণত আমরা জানি বিপদের দিনে সোনা রক্ষাকর্তা হয়, কিন্তু আজ যেন চেনা সমীকরণগুলো পাল্টে যাচ্ছে। একদিকে যুদ্ধ চলছে আর অন্যদিকে আশ্চর্যের বিষয়, সোনার দামও হুড়মুড় করে নিচের দিকে নামছে। তবে কি আমাদের সেই পুরনো বিশ্বাস আজ প্রশ্নের মুখে? আমাদের কষ্টার্জিত সঞ্চয়ের নিরাপত্তা কি আজ সত্যিই কোনো বিপদের সম্মুখীন? আজ কোনো জল্পনা নয়, কোনো আতঙ্কের গল্প নয়। আজ আমরা জানব এই অস্থিরতার আড়ালে বিশ্ব অর্থনীতিতে আসলে কি এমন বড় খেলা চলছে যা একজন সচেতন মানুষ হিসেবে আপনার জানা ভীষণ প্রয়োজন। নমস্কার, বেঙ্গল মানি মেন্টর, আমি সন্তু দাস। আশা করি আপনি খুব ভালো আছেন এবং আপনার পরিবারের সবাই খুব সুস্থ আছেন। চলুন শুরু করা যাক। একটি সাধারণ উদাহরণ দিয়ে শুরু করি। ভাবুন তো, বর্ষাকালে সাধারণত ছাতার দাম বাড়ে, কিন্তু হঠাৎ যদি দেখেন তুমুল বৃষ্টির মধ্যেও ছাতার দাম কমছে, তখন অবাক লাগাটাই স্বাভাবিক, তাই না? সোনা এবং আন্তর্জাতিক বাজারের বর্তমান পরিস্থিতি ঠিক এমনই অদ্ভুত। যখনই বিশ্বে কোনো বড় সংকট বা যুদ্ধ দেখা দেয়, তখন শেয়ার বাজারের অস্থিরতা থেকে বাঁচতে গ্লোবাল ইনভেস্টররা তাদের টাকা তুলে সোজা নিরাপদ আশ্রয়ে নিয়ে যান। অর্থনীতিতে এই নিরাপদ আশ্রয়কে বলা হয় সেফ হ্যাভেন, আর এর সবচেয়ে বড় উদাহরণ হলো সোনা। কিন্তু সম্প্রতি মধ্যপ্রাচ্যে যে প্রবল উত্তেজনা শুরু হয়েছে, তার ফলে ভারতীয় ও আন্তর্জাতিক বাজার তো পড়ছেই, প্রাথমিক ধাক্কায় সোনার দামেও সাময়িক পতন দেখা গেছে। কেন এমন হচ্ছে? অনেকেই বুঝতে পারছেন না এই মুহূর্তে ঠিক কী করা উচিত। আজকের এই আলোচনাটি কোনো সাধারণ ট্রেন্ডিং নিউজ নয়। সোনা আজ বাড়ুক বা কাল কমুক, আজ থেকে 5 বছর বা 20 বছর পরও এই কনসেপ্টগুলো আপনার কাজে লাগবে। কারণ আজ আমরা এমন কিছু ফান্ডামেন্টাল নিয়ম শিখব যা শেয়ার বাজার ও সোনার 5000 বছরের ইতিহাসে বারবার সত্যি প্রমাণিত হয়েছে। এই বাজারের পতনের প্রথম স্তম্ভ ডলারের আধিপত্য। যখন বিশ্বব্যাপী কোনো বড় আতঙ্ক সৃষ্টি হয়, তখন বড় বড় প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা নগদ অর্থ বা ক্যাশ নিজেদের কাছে ধরে রাখতে চান। আর দুনিয়ার সবচেয়ে নিরাপদ এবং প্রভাবশালী নগদ অর্থ কি? মার্কিন ডলার, ইউএসডি। সবাই যখন আতঙ্কিত হয়ে ডলারের দিকে ছোটেন, তখন ডলারের চাহিদা ও দাম বাড়ে। অর্থনীতিতে একটি অলিখিত নিয়ম আছে, সোনা আর ডলারের সম্পর্ক অনেকটা সাপে নেউলের মতো। ডলার শক্তিশালী হলে সোনার দামের ওপর স্বয়ংক্রিয়ভাবে চাপ পড়ে। এই ফোর্সেড সেলিং বা জোরপূর্বক বিক্রির কারণেই আমরা সাময়িক পতন দেখতে পাচ্ছি। দ্বিতীয় স্তম্ভ অপরিশোধিত তেল ও মুদ্রাস্ফীতির চক্র, ক্রুড অয়েল এবং ইনফ্লেশন। তেলের সাথে সোনার সম্পর্ক অত্যন্ত গভীর। মানচিত্রের দিকে তাকালে দেখবেন স্ট্রেইট অফ হরমোজ নামক একটি সরু জলপথ রয়েছে, যেখান দিয়ে বিশ্বের মোট তেলের প্রায় 20% পরিবাহিত হয়। যুদ্ধের কারণে এই পথে সাপ্লাই বিঘ্নিত হলে তেলের দাম আন্তর্জাতিক বাজারে বাড়তে বাধ্য। আর তেলের দাম বাড়লে আমাদের মতো তেল আমদানিকারক দেশে সাধারণ মানুষের যাতায়াত খরচ থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দাম পর্যন্ত বেড়ে যায়। অর্থাৎ মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন তৈরি হয়। সুদের হার বেশি থাকলে বিনিয়োগকারীরা সোনায় বিনিয়োগের বদলে ব্যাংকে বা বন্ডে টাকা রাখতে পছন্দ করে, যার ফলেই সোনার সাময়িক পতন ঘটে। তৃতীয় স্তম্ভ কেন্দ্রীয় ব্যাংকের নীরব প্রস্তুতি, সেন্ট্রাল ব্যাংক অ্যাকিউমুলেশন। এই সাময়িক পতন দেখে ঘাবড়ে যাওয়ার কিছু নেই। সোনাকে বলা হয় গডস মানি, কারণ এটি কোনো কারখানায় তৈরি করা যায় আন্তর্জাতিকভাবে। বহু সাম্রাজ্য এসেছে, পতন হয়েছে, কিন্তু 5000 বছর আগেও সোনার মূল্য ছিল, আজও আছে। বিশ্বের বড় বড় কেন্দ্রীয় ব্যাংকগুলো ঠিক আমাদের বাড়ির বয়োজ্যেষ্ঠদের মতো আচরণ করছে। তারা জানে বিপদের দিনে কাগজের নোট নয়, আসল সোনা কাজে আসবে। সম্প্রতি বিভিন্ন দেশের সেন্ট্রাল ব্যাংকগুলো ডলারের ওপর নির্ভরশীলতা কমিয়ে টন টন সোনা কিনছে। সাধারণ মানুষ যখন সাময়িক পতন দেখে ভয় পাচ্ছে, তখন বিশ্বের বড় বড় সরকারগুলো নিজেদের লকার সোনায় ভরিয়ে তুলছে। এবার চলুন কথা বলি সোনার এক অত্যন্ত অস্থির কিন্তু শক্তিশালী সহযাত্রী, রূপা নিয়ে। রূপা এখন আর কেবল গয়নার বাক্সে বন্দী নেই, এটি বিদ্যুতের সেরা পরিবাহী। মোবাইল, ল্যাপটপ, সোলার প্যানেল থেকে শুরু করে আধুনিক যুগের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এআই চিপ এবং ইলেকট্রিক গাড়ি, ইভি তৈরিতে প্রচুর পরিমাণে রূপা ব্যবহার করা হয়। অন্যদিকে চীন, যারা বিশ্বের প্রায় 40% রূপা রিফাইন করে, তারা নবায়নযোগ্য শক্তিতে এত জোর দিচ্ছে যে
তাদের নিজেদের দেশেই রূপার বিশাল ঘাটতি দেখা দিচ্ছে। সাপ্লাই সীমিত, কিন্তু ভবিষ্যতের শিল্পের চাহিদা আকাশ ছোঁয়া। চতুর্থ স্তম্ভ, আমাদের আবেগ এবং দেশীয় বাজার। ভারতবর্ষে, বিশেষ করে আমাদের বাঙালিদের জীবনে, সোনা শুধু একটি ধাতু নয়, এটি পরিবারের একটা অবিচ্ছেদ্য অংশ। একটু ভেবে দেখুন তো, অন্নপ্রাশন থেকে শুরু করে বিয়ে, আমাদের জীবনের প্রতিটি শুভ মুহূর্তে সোনার উপস্থিতি কতটা গুরুত্বপূর্ণ। সারা বিশ্বে যত সোনা উত্তোলন করা হয় তার একটা বিশাল অংশ শুধুমাত্র আমাদের ভারতেই আসে। কিন্তু এখানে একটি বড় ভুল ধারণা রয়েছে। অনেকেই ভাবেন ভারতে যখন বিয়ের মরশুম, ওয়েডিং সিজন চলে, তখন বোধহয় সোনার দাম সবচেয়ে বেশি বাড়ে। আসলে বাজারের সমীকরণটা একটু অন্যরকম। আন্তর্জাতিক বাজারে সোনার দাম মূলত নির্ধারিত হয় গ্লোবাল ইভেন্ট বা বিশ্বের বড় বড় ঘটনার উপর ভিত্তি করে। যেমনটা আমরা এতক্ষণ আলোচনা করলাম, যুদ্ধ, ডলার বা তেলের দাম। কিন্তু যখন সেই সোনা আমাদের দেশে আসে, তখন তার সাথে যুক্ত হয় আমদানি শুল্ক, ইম্পোর্ট ডিউটি, এবং টাকার বিপরীতে ডলারের দামের ওঠানামা। ধরুন, আন্তর্জাতিক বাজারে সোনার দাম স্থির আছে, কিন্তু টাকার দাম ডলারের তুলনায় 5% পড়ে গেল। তখন কিন্তু আমাদের দেশের বাজারে সোনার দাম স্বয়ংক্রিয়ভাবে বেড়ে যাবে। তাই সোনা কেনার সময় শুধু দেশের বাজারের দিকে তাকালেই হবে না। একজন বুদ্ধিমান মানুষ হিসেবে আপনাকে আন্তর্জাতিক বাজারের এই বড় ছবিটাও বুঝতে হবে। এটি শুধুমাত্র একটি শিক্ষামূলক উদাহরণ। অতীতের ফলাফল ভবিষ্যতের নিশ্চয়তা দেয় না, এবং এটি কোনো বিনিয়োগ পরামর্শ নয়। আপনার লক্ষ্য অনুযায়ী একজন সার্টিফাইড আর্থিক উপদেষ্টার সাথে পরামর্শ করুন। তাহলে এই পুরো পরিস্থিতি থেকে একজন সাধারণ ও সচেতন মানুষ হিসেবে আমাদের শিক্ষণীয় কি? ইতিহাস এবং অর্থনীতির এই সমীকরণগুলো থেকে বিশেষজ্ঞরা সাধারণত দীর্ঘমেয়াদী আর্থিক সুরক্ষার জন্য কী ধরনের শিক্ষামূলক ফ্রেমওয়ার্ক তুলে ধরেন, চলুন তা 5টি সহজ পয়েন্টে বুঝে নিই। 1. এই ধাতুগুলো কাদের জন্য? বিশেষজ্ঞরা মনে করেন ছাত্র হন, চাকরিজীবী হন বা ব্যবসায়ী, সবার পোর্টফোলিওতেই সোনা এবং রূপা এক ধরনের ইন্স্যুরেন্স বা সুরক্ষা কবচ হিসেবে কাজ করতে পারে। এটি মুদ্রাস্ফীতি বা অর্থনৈতিক মন্দার সময় আপনার জমানো টাকাকে রক্ষা করতে সাহায্য করে। 2. পোর্টফোলিওতে এর অনুপাত কতটা হওয়া উচিত? সাধারণত ঐতিহাসিকভাবে দেখা যায় একটি সুষম বিনিয়োগ পোর্টফোলিওতে মোট সঞ্চয়ের অন্তত 10% থেকে 15% সোনা এবং রূপাতে বরাদ্দ রাখা হয়। এর খুব বেশিও নয়, আবার খুব কমও নয়। এটি শুধুমাত্র একটি শিক্ষামূলক উদাহরণ। অতীতের ফলাফল ভবিষ্যতের নিশ্চয়তা দেয় না, এবং এটি কোনো বিনিয়োগ পরামর্শ নয়। 3. ট্রেডিংয়ের ফাঁদ, একটি কড়া সতর্কতা। আর্থিক বিশেষজ্ঞরা সবসময় একটি বিষয়ে অত্যন্ত কড়া সতর্কবার্তা দেন। দয়া করে সোনা বা রূপায় কখনোই চটজলদি লাভের আশায় মার্জিন নিয়ে ফিউচার অ্যান্ড অপশনস, F&O বা লিভারেজ ট্রেডিং করবেন না। এগুলো অত্যন্ত ঝুঁকিপূর্ণ। বড় বড় ট্রেডাররাও এখানে এসে সর্বশান্ত হয়ে যান। এই ধাতুগুলো মূলত দীর্ঘমেয়াদী হোল্ডিংয়ের, লং টার্ম ইনভেস্টমেন্ট জন্য পরিচিত। 4. বাজারে প্রবেশের নিয়ম কি? বাজার যখন অনেক উঁচুতে, অল টাইম হাই থাকে, আবার যুদ্ধের কারণে একটু কারেকশনও হয়, তখন অনেকেই ঘাবড়ে যান। রূপা খুব ভোলাটাইল বা অস্থির হওয়ার কারণে মাঝে মাঝে এতে 20 থেকে 30% পতন হতে পারে। ভয় না পেয়ে দীর্ঘমেয়াদী লগ্নিকারীরা এই পতন বা দাম স্থিতিশীল হওয়াকে সুযোগ হিসেবে দেখেন এবং অল্প অল্প করে কেনেন, যাকে অর্থনীতির ভাষায় বাই অন ডিপস বলা হয়। এটি শুধুমাত্র একটি শিক্ষামূলক উদাহরণ। অতীতের ফলাফল ভবিষ্যতের নিশ্চয়তা দেয় না, এবং এটি কোনো বিনিয়োগ পরামর্শ নয়। আপনার লক্ষ্য অনুযায়ী একজন সার্টিফাইড আর্থিক উপদেষ্টার সাথে পরামর্শ করুন। 5. সম্পদ জমানোর আধুনিক উপায় কি? সোনা রূপা কেনার সাধারণত 3টি উপায় দেখা যায়। ফিজিক্যাল, গয়না বা কয়েন। এতে মেকিং চার্জ, জিএসটি এবং চুরির ভয় থাকে। ইনভেস্টমেন্টের জন্য এটি খুব একটা কার্যকরী উপায় নয়। ডিজিটাল গোল্ড, এটি বিভিন্ন অ্যাপে পাওয়া যায়, কিন্তু এটি সরাসরি সেবি SEBI দ্বারা নিয়ন্ত্রিত নয়, তাই কিছুটা ঝুঁকি থেকেই যায়। সবচেয়ে সুরক্ষিত উপায় ETF/মিউচুয়াল ফান্ডস। ইনভেস্টমেন্টের জন্য গোল্ড এবং সিলভার মিউচুয়াল ফান্ড বা EPF কে সবচেয়ে স্বচ্ছ এবং সেরা উপায় হিসেবে বিবেচনা করা হয়। এখানে চুরির ভয় নেই, মেকিং চার্জ নেই,
আর উদাহরণস্বরূপ আপনি চাইলে মাত্র 100 বা 500 টাকা দিয়েও মান্থলি এসআইপি শুরু করার সুযোগ পান। মার্কেটে বর্তমানে বিভিন্ন বিশ্বস্ত এবং সেবি রেজিস্টার্ড অ্যাপ রয়েছে, যেগুলোর মাধ্যমে খুব সহজেই ফান্ড ম্যানেজারদের সাহায্যে সঠিক অনুপাতে সোনা ও রূপায় দীর্ঘমেয়াদী সম্পদ গড়ে তোলা যায়। এটি শুধুমাত্র একটি শিক্ষামূলক উদাহরণ। অতীতের ফলাফল ভবিষ্যতে নিশ্চয়তা দেয় না এবং এটি কোনো বিনিয়োগ পরামর্শ নয়। আপনার লক্ষ্য অনুযায়ী একজন সার্টিফাইড আর্থিক উপদেষ্টার সাথে পরামর্শ করুন। পরিশেষে শুধু একটা কথাই বলবো, বিশ্ব রাজনীতি বা যুদ্ধ আমাদের হাতে নেই। ডলার শক্তিশালী হলে সোনা সাময়িকভাবে পড়বে, আর যুদ্ধ দীর্ঘস্থায়ী হয়ে ডলারের প্রভাব কমলে বা সাপ্লাই চেইন খুললে সোনার দাম আবার বাড়বে। দীর্ঘমেয়াদে সোনা এবং রূপার উজ্জ্বল সম্ভাবনা রয়েছে। বিশ্বে যতক্ষণ রাজনৈতিক অস্থিরতা থাকবে, ডি-ডলারাইজেশন চলবে এবং টেকনোলজির সোলার, ইভি, এআই প্রসার ঘটবে, ততক্ষণ সোনা ও রূপার ডিমান্ড কমবে না। তাই প্রতিদিনের নিউজ দেখে প্যানিক করবেন না আর শান্তিতে ঘুমান। আশা করি এই মাস্টার ক্লাস ভিডিওটির মাধ্যমে আপনারা সোনা এবং রূপার মার্কেট সম্পর্কে একদম ক্রিস্টাল ক্লিয়ার ধারণা পেয়েছেন। এই ভিডিওটি বানাতে প্রচুর রিসার্চ করতে হয়েছে। ভিডিওটি যদি আপনার একটুও কাজে এসে থাকে তবে অবশ্যই একটি লাইক করুন। আপনার মতামত বা প্রশ্ন নিচে কমেন্ট করে জানান। আর আপনার সেই সব বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন যারা সোনা রূপা নিয়ে চিন্তিত বা বিনিয়োগ করতে চায়। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন। দেখা হবে পরের ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বুঝে বিনিয়োগ করবেন। ধন্যবাদ।